নির্ধারিত সময়ে উত্থাপন না হয় বাতিলের পথে গণভোট, গুম প্রতিরোধ এবং দুদক অধ্যাদেশ 133টির মধ্যে 98টি হুবহু বিল আকারে উত্থাপনের সুপারিশ। বেড়েছে এলপিজির দাম, কমছে না তেলের ভোগান্তি, সরকারের বিরুদ্ধে সমস্যা এড়িয়ে যাওয়ার অভিযোগ, আতঙ্কে বেশি কেনার প্রবণতাকে দুষলেন মন্ত্রী। বাড়ছে হামের প্রকোপ, পরিস্থিতি হঠাৎ বজ্রপাতের মতো বললেন স্বাস্থ্যমন্ত্রী। টিকা কর্মসূচি জোরদারের পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞ সহ বিশিষ্টজনদের। হিন্দু সম্প্রদায়ের দাবিতে প্রধানমন্ত্রীর আন্তরিকতা, দুর্গাপূজায় 3 দিনের ছুটির আশ্বাস, ভূমিকম্প পরবর্তী দুর্যোগ মোকাবেলায় 1.5 লাখ স্বেচ্ছাসেবক তৈরির সিদ্ধান্ত। দেখছিলেন ক্রাউন সিমেন্ট, সংবাদ শিরোনাম। অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা 133টি অধ্যাদেশের মধ্যে 98টি হুবহু বিল আকারে উত্থাপনের সুপারিশ করেছে এই সংক্রান্ত বিশেষ কমিটি। এছাড়া 16টি অধ্যাদেশ আরও যাচাই বাছাই এবং 4টি অধ্যাদেশ রহিতের সুপারিশ করেন বিশেষ কমিটির সভাপতি জয়নুল আবেদিন। এর ফলে নির্ধারিত সময়ের মধ্যে উত্থাপন না হওয়ায় গণভোট, গুম প্রতিরোধ এবং দুর্নীতি দমন কমিশন সংক্রান্ত অধ্যাদেশ স্বয়ংক্রিয়ভাবে বাতিলের পথে। চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানিয়েছেন, 9 এপ্রিলের মধ্যে যেসব অধ্যাদেশ উত্থাপন হবে না তা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে। জিয়াউল হক সবুজের রিপোর্ট। ধন্যবাদ মাননীয় স্পিকার। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বৃহস্পতিবার বিকেলে শুরু হয় সংসদ অধিবেশন। এতে 133টি অধ্যাদেশ যাচাই বাছাই শেষে সংসদে প্রতিবেদন উত্থাপন করেন বিশেষ কমিটির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন। আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি 211 বিধি 1 উপবিধি অনুযায়ী কমিটির রিপোর্ট এই মহান সংসদে উপস্থাপন করছি। জুলাই অভ্যুত্থানকারীদের দায়মুক্তি দিয়ে করা জুলাই গণ অভ্যুত্থান অধ্যাদেশ সহ 98টি বিল আকারে উত্থাপনের সুপারিশ করেছে বিশেষ কমিটি। কমিটিতে প্রেরিত 133টি অধ্যাদেশের মধ্যে 98টি অধ্যাদেশ উত্থাপিত আকারে এখানে সংলগ্ন 15টি অধ্যাদেশ সংশোধিত আকারে সংলগ্ন খ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে সংসদে বিল উত্থাপনের জন্য সুপারিশ করে। বাকি 20টির মধ্যে 16টি অধ্যাদেশ সংসদে এখনই বিল আকারে উত্থাপন না করে পরবর্তীতে যাচাই বাছাই করে অধিকতর শক্তিশালী করে নতুন বিল উত্থাপনের সুপারিশ করা হয়েছে। এদিন সংসদে বেসরকারি সদস্যদের 5টি সিদ্ধান্ত প্রস্তাব উত্থাপন হলেও গৃহীত হয়নি। স্পিকার সংসদের পরবর্তী অধিবেশন 5 এপ্রিল বিকেল 3:30টা পর্যন্ত মুলতবি করেন। রোজ রবিবার বিকাল 3:30 পর্যন্ত মুলতবি করা হলো। পরে চিফ হুইপ নুরুল ইসলাম মনি সাংবাদিকদের জানিয়েছেন, জুলাই সনদ বাস্তবায়নে অটল সরকার, তবে রাষ্ট্রপতি যে আদেশ দিয়েছেন তা তিনি করতে পারেন না বলে মন্তব্য করেন তিনি। অসত্য কথা মানুষকে বলা হয়েছে জুলাই সনদের আমার বিপক্ষে। আমরাই মূলত জুলাই সনদের পক্ষে, বিএনপি জুলাই সনদের পক্ষে। তার অক্ষরে অক্ষরে প্রতিটি শব্দ প্রতিফলিত হবে এবং এটার জন্য আমরা বদ্ধপরিকর, আমরা উইল ডু ইট। রাষ্ট্র কাঠামোর যে উপাদানগুলোর মধ্য দিয়ে জনজীবনকে নাস্তানাবুদ করে দেওয়া যায় সেই বিষয়গুলোতে যে সংশোধনীগুলো নিয়ে আসা হয়েছিল, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে বড় বড় যে কাঠামোগুলো আছে সেখানে যে ধরনের সংস্কার চাওয়া হয়েছিল সেই সংস্কারগুলো তারা আসলে চায় না। এই বিষয়টা আমাদের কাছে খুবই আশা হত করেছে আমাদেরকে। ইতিমধ্যে কার্যকর হয়ে গেছে এমন অধ্যাদেশ নতুন করে আইনে পরিণত করার প্রয়োজন নেই বলেও জানান চিফ হুইপ। এবং প্রেসিডেন্টের পাওয়ার। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় সংসদে তির্যক ও পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। জামায়াতের আমির স্বরাষ্ট্রমন্ত্রীকে সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য বানাতে দক্ষ বলে কটাক্ষ করেছেন। জবাবে মিথ্যা শব্দটি অসংসদীয় আখ্যা দিয়ে সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার দাবি জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মাননীয় সদস্য এবং স্বরাষ্ট্রমন্ত্রী আমরা কালকে চলে যাওয়ার পরে আমাকে ভালোবেসে একটা কথা বলেছেন। তিনি বলেছেন যে আমি একটি অসত্য কথা এখানে বলে গেছি। আমি এটা জানতে পারলাম। তা আসলে আল্লাহ তাআলা তাকে অপূর্ব দক্ষতা দিয়েছেন। জাস্ট বোতলটা পরিবর্তন করে ম্যাটেরিয়ালসটা ঠিক রেখে তিনি সত্যকে মিথ্যা হিসাবে এবং মিথ্যাকে সত্য হিসাবে চমৎকারভাবে পরিবেশন করতে পারেন। এই জন্য শুধু তাকে ধন্যবাদ জানানোর জন্য আমি এখানে দাঁড়িয়েছি মাননীয় স্পিকার। এই মুহূর্তে মাননীয় বিরোধী দলীয় নেতা দুইটা
অসংসদীয় শব্দ ব্যবহার করেছেন, সেটা হচ্ছে মিথ্যা। এটা অসত্য বললে আমি আপত্তি করতাম না। এই যে আমি কালকে মিথ্যা বলেছি বয়ান, তো এইটা মিথ্যা শব্দটা অসংসদীয় হিসেবে এটা এক্সপান্স করার জন্য আমি অনুরোধ জানাই। জ্বালানি তেলের সংকট আতঙ্কের মধ্যেই ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। নতুন দামে 12 কেজির এলপিজি সিলিন্ডার 1341 টাকা থেকে বেড়ে 1728 টাকা করা হয়েছে। এর ফলে 12 লিটার সিলিন্ডারে ভোক্তাদের অতিরিক্ত 387 টাকা ব্যয় বাড়ল। নতুন এই দাম আজ সন্ধ্যা থেকে কার্যকর হয়েছে। বৃহস্পতিবার বিইআরসির কার্যালয়ে এই নতুন দাম ঘোষণা করেন সংস্থাটির চেয়ারম্যান জালাল আহমেদ। বিভিন্ন ওজনের এলপিজি সিলিন্ডারের মূল্যও সমন্বয় করা হয়েছে। এর মধ্যে 5.5 কেজির সিলিন্ডার 792 টাকা, 12.5 কেজি 1801 টাকা, 15 কেজি 2161 টাকা, 16 কেজি 2305 টাকা, 18 কেজি 2593 টাকা এবং 20 কেজি সিলিন্ডারের দাম 2881 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া এলপিজির পাশাপাশি অটো গ্যাসের দামও বাড়িয়েছে বিইআরসি। 17 টাকা 94 পয়সা বাড়িয়ে প্রতি লিটার অটো গ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে 79 টাকা 77 পয়সা। তেলের জন্য আজও দীর্ঘ লাইন রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে। জ্বালানি তেলের মজুদ পর্যাপ্ত আছে সরকারের পক্ষ থেকে বারবার বলা হলেও মানুষের আতঙ্ক কাটছে না। অধিকাংশ পাম্পে ঝোলানো তেল নেই বোর্ড, কিন্তু পাম্পে তেল দেয়া হলেও তা খুবই সীমিত পরিমাণে হওয়ায় হতাশা প্রকাশ করছেন গ্রাহকরা। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। রাজধানীর আসাদ গেটের বিপরীত পাশের এলাকা। বেলা আনুমানিক 1:30। পেট্রোল পাম্পে তেল বিক্রি তখনও শুরু হয়নি। ভর দুপুরে প্রচণ্ড রোদের মধ্যে মোটরসাইকেল ও প্রাইভেট কারের দীর্ঘ লাইন। সকাল 5টা বাজতে 15 মিনিট বাকি আছে, তখন আমি সিরিয়াল দিছি। সিরিয়াল দিয়ে এই পর্যন্ত আসলাম। যে সমস্ত ফুটফুটে সুন্দর নেতাকর্মীরা বলে তেলের অভাব নাই, তাদেরকে এক বালতি রোদের শুভেচ্ছা। শুনি মজুদ আছে, কিন্তু পাম্পে অনেকগুলা, ঢাকা শহরে ম্যাক্সিমাম 50%-এর উপরে পাম্প বন্ধ। তেলের দাম যেহেতু বাড়াচ্ছে না, হয়তো আগামী 1 মাসেও বাড়াবে না, তাহলে তো মজুদ করে তো আসলে কোনো লাভ নাই। কিন্তু লাইন কমতেছে না কেন, এইটাই আসলে রহস্যটা আমরা বুঝতেছি না। পাম্পে তেল দেয়া শুরু হলে মোটর সাইকেলে 500 টাকা এবং প্রাইভেট কার ও মাইক্রোতে 1,500 থেকে 2,000 টাকার জ্বালানি তেল দেয়া হয়। কাঙ্ক্ষিত পরিমাণ তেল না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন গ্রাহকরা। নাস্তা না করে এখন এই গাড়ি ধাক্কাইতে পর্যন্ত আসছে, আমি পাইছি মাত্র 1500 টাকার। সোনার বাংলা সিরিয়াল পাই না, ওই তেল নাই, তেল শেষ। হেয়ার পরে আইলাম, এটা সিরিয়াল দিলাম, এই ফোন তখন 2টার সময় ঢুকলাম হবে। অবশ্য যা পাওয়া গেছে তাতেও খুশি অনেকে, বিশেষ করে ভাড়ায় মোটরসাইকেল চালান এমন ব্যক্তিরা। পাশাপাশি জানিয়ে রাখলেন তেলের জন্য এমন অপেক্ষায় রুটির রোজগার ব্যাহত হচ্ছে তাদের। আগে যেমন 1000-1500 টাকা ইনকাম করতাম, এখন 1000 টাকা ভাড়া মারা ছোটা পাওয়া গেছে আমাদের জন্য। চাকরির মাঝে তো আসলে এভাবে নেওয়া তো সম্ভব না। আর এমন একটা সময় জব শেষ হয়, সেই সময় এসে লাইনে দাঁড়ালে দেখো তেল থাকতেছে না। পর্যাপ্ত পরিমাণ তেল রয়েছে সরকার থেকে এমন ঘোষণা দেয়া হলেও ডিপো থেকে তেল প্রাপ্তির উপর ভিত্তি করে পাম্পে বিক্রি চলে। এখনো এই মুহূর্তে মনে হয় 25-30% সেল ডাউন আপ আছে আমার। অন্যান্য সময় থেকে 30% সেল এখন বেশি হচ্ছে। তাও কিন্তু আমি সকালে আমার তেল থাকে না। আমি যেটা পাচ্ছি, যেমন আজকে আমি 36,000 যেটা পেলাম, সেখান থেকে ধরেন আমার সেল করতে করতে একটা পর্যায়ে ভোর রাতে বা শেষের দিকে শেষ হয়ে যায়। আবার যখন নতুন করে তেল, আবার ডেলি তো তেল আসতেছে, তখন আবার আমি রিস্টার্ট করতে পারি। প্রয়োজনের তুলনায় বেশি করে তেল সংগ্রহ করে মজুদ রাখা পাম্প সংশ্লিষ্ট এবং সরকারের এই দাবি মানতে নারাজ গ্রাহকরা। তেলের সুষ্ঠু ব্যবস্থাপনায় সরকারকে আরও নজরদারির তাগিদ দিয়েছেন তারা। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। দেশে চলমান জ্বালানি সংকটের উদ্বেগের মধ্যে বিদ্যুৎ সাশ্রয়ে রাত 8টার মধ্যে দোকান, শপিং মল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। আজ এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে সংগঠনটি। বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা সহ বাংলাদেশের সব দোকান, বাণিজ্য বিতান এবং শপিং মল রাত 8টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে হোটেল, ফার্মেসি এবং জরুরি প্রয়োজনীয় সেবার দোকান, কাঁচা বাজার এর আওতা বহির্ভূত থাকবে।
বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী দেশের জ্বালানি সমস্যাকে এড়িয়ে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। পাম্পে গাড়ির দীর্ঘ সারি বা পাম্প বন্ধ হওয়ার ঘটনা দেখেও জ্বালানি মন্ত্রী কেন তা অস্বীকার করছেন, সংসদে সেই প্রশ্ন তোলেন তিনি। জবাবে জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানান, প্রতিদিন আগের মতোই তেল সরবরাহ দেওয়া হচ্ছে। আতঙ্কিত ভোক্তারা বেশি পরিমাণে কেনায় বরাদ্দকৃত তেল 2 ঘণ্টাতেই শেষ হয়ে যাচ্ছে, এমন মন্তব্য তার। মন্ত্রীদের মধ্যে এক ধরনের প্রবণতা দেখা যাচ্ছে যে তারা প্রবলেম অ্যাভয়েড করছে। আমার মন্ত্রী মহোদয়ের কাছে প্রশ্ন, উনি কি দেখতে পাচ্ছেন না যে গাড়ির দীর্ঘ সারি এবং গ্র্যাজুয়ালি যে পাম্পগুলো বন্ধ হয়ে যাচ্ছে, সেবা কার্যক্রম বিঘ্নিত হচ্ছে, স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, সেই জায়গাতে উনি কবে নাগাদ এই সমস্যাগুলোর যথাযথভাবে উনি সমাধান দিবে এবং উনি প্রবলেমটি অ্যাকনোলেজ করবেন কিনা? আমরা প্রতিটি পাম্পে যে পরিমাণ তেল প্রতিদিন দেওয়ার কথা সেই পরিমাণ তেল আমাদের পাম্পগুলোতে সাপ্লাই করা হচ্ছে, কিন্তু ইরান ঘটনার পর থেকে হঠাৎ করে বিক্রি বেড়ে গেছে। বিক্রি বাড়া যাওয়ার ফলে যে পেট্রোল পাম্পে যে পরিমাণে তেল দিতাম 1 দিন 1.5 দিন লাগতো বিক্রি করতে, এখন 2 ঘন্টায় শেষ হয়ে যায়। তারপরেও আমরা বাংলাদেশে এইটাকে সুষ্ঠুভাবে চালিয়ে নেওয়ার চেষ্টা করছি, কিন্তু মানুষের মধ্যে যদি প্যানিক বাইং সৃষ্টি হয় সেটা রোধ করা একটু কঠিন। আমরা মানুষের কাছে অ্যাপিল করছি যে আপনারা যা প্রয়োজন তাই ক্রয় করেন, তার বেশি ক্রয় করেন না। জ্বালানি মন্ত্রণালয়ের মুখপাত্র মনির হোসেন চৌধুরী জানিয়েছেন, দেশে জ্বালানির কোনো সংকট নেই, তবে বৈশ্বিক সংকট মোকাবেলায় সবাইকে মিতব্যয়ী হতে হবে। সচিবালয়ের সংবাদ সম্মেলনে মনির হোসেন চৌধুরী জানান, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর জ্বালানি তেলের অবৈধ মজুতদারের বিরুদ্ধে মোবাইল কোর্ট এবং আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। এ পর্যন্ত মামলা হয়েছে 2009টি, জরিমানা করা হয়েছে 1,01,435 টাকা। জ্বালানি তেল উদ্ধার হয়েছে 3,72,388 লিটার। তিনি জানান, অবৈধ মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে। লোডশেডিং কমাতে জ্বালানি মন্ত্রণালয় বিদ্যুৎ কেন্দ্রগুলোর চাহিদা অনুসারে গ্যাস সরবরাহ করবে বলেও জানান মুখপাত্র মনির হোসেন চৌধুরী। দেশ জুড়ে বাড়ছে হামের প্রাদুর্ভাব। টিকা না নেওয়া শিশুদের মধ্যে বেশি দেখা যাচ্ছে সংক্রমণ, বাড়ছে হাসপাতালের চাপ। এদিকে হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুতে মর্মাহত বলে দুঃখ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিকাদান জোরদারের কথাও বলেন তিনি। মেজবা রহমানের রিপোর্ট। জ্বর ঠান্ডা নিয়ে কিশোরগঞ্জ থেকে ঢাকার শিশু হাসপাতালে এসেছে 9 মাসের ছোট্ট শিশু আনাস। বাচ্চাকে নিয়ে হাসপাতালে দুয়ারে দুয়ারে ঘুরেও ভর্তি বেড না পেয়ে হতাশায় আনাসের পরিবার। ওর হচ্ছে হাম, নিউমোনিয়া এবং সর্দি কাশি, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তো মানে সিট যদি না পায় এখানে তাহলে একটু ভোগান্তিতে পড়তে হচ্ছে আর কি আমাদের, কারণ গতকাল থেকে এখানেই আছি। রাজধানীর শিশু হাসপাতালে ভর্তি অধিকাংশ রোগীর বয়সসীমা 9 মাসের নিচে। অনেকে বয়সসীমা পার করলেও নানা অজুহাতে মেলেনি টিকা। এতে হাম আক্রান্ত হচ্ছে শিশুরা, শঙ্কিত পরিবার। চলতি বছর শিশু হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে 138 জন। বর্তমানে ভর্তি আছে 36 শিশু। সঠিক সময়ে টিকার অভাবেই হঠাৎ হামের এই প্রাদুর্ভাব শুরু হয়েছে বলে বলছেন বিশেষজ্ঞরা। 24 সালের পর্যন্ত মিজেলসের যে ভ্যাকসিনেশন এটা ছিল প্রায় 90% উপরে, কিন্তু 24-এর পরে 25 সালে এই ভ্যাকসিনেশন কমিয়ে 57% চলে আসে। আমরা জানি যে কোনো ভ্যাকসিনেশন প্রোগ্রাম সফল করতে হলে মিনিমাম 70% বাচ্চাদেরকে এই ভ্যাকসিনেশন আওতায় আনতে হবে মিনিমাম। কারণ আমরা যদি হার্ড ইমিউনিটি চাই, যাতে করে একটা গ্রুপের যদি ইমিউনিটি থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়, সেটা দিয়ে যারা ভ্যাকসিনেশন না দেয় তারা উপকৃত হয়। কিন্তু এইটার রেট যেহেতু ভ্যাকসিনেশনে কমে গেছে, সেহেতু তার একটা সাইড ইফেক্ট এখন আমরা দেখতে পাচ্ছি। এদিকে সরকার হাম মোকাবেলায় পুরোপুরি প্রস্তুত জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বলেন, রবিবার থেকে শিশুদের টিকা দেওয়া শুরু হবে। এই টিকাটার প্রচলন ছিল না, দিতে পারতো না, দেয় নাই। এই দুইটা কারণে নাম্বার অফ দ্য পিপল আনভ্যাকসিনেটেড বাইরে গেছে। আমরা আগামী রবিবার থেকে সারা বাংলাদেশে আমরা ভ্যাকসিন চালু করতেছি। ভ্যাকসিন দেওয়া ইনশাআল্লাহ।
দেশের প্রতি জেলায় ছড়িয়ে পড়া হাম মোকাবিলায় সরকার যথাযথ পদক্ষেপ নেবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। মিসবাহ রহমান, বাংলা ভিশন, ঢাকা। হামের ভাইরাস শিশুদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ, তবে প্রতিরোধযোগ্য বলেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ সহ এক সেমিনারের বক্তারা। টিকা ব্যাহত, সচেতনতার অভাব এবং কিছু ক্ষেত্রে ভুল তথ্যের কারণে দেশে হামের পুনরুত্থান ঘটছে বলে মত তাদের। হামের টিকা ক্রয় সংক্রান্ত জটিলতায় জড়িতদের আইনের আওতায় আনার তাগিদ দেন সেমিনারের বক্তারা। সমাজে হার্ড ইমিউনিটি দুর্বল হয়ে পড়ছে বলেও পর্যবেক্ষণ বিশেষজ্ঞদের। আরও জানাচ্ছেন আসমা আক্তার নূপুর। দেশে সাম্প্রতিক সময়ে হামের প্রাদুর্ভাবে জনস্বাস্থ্য নিয়ে নতুন করে উদ্বেগ, উৎকণ্ঠা। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার সকালে রাজধানীতে শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে এক গোলটেবিল বৈঠকে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, চিকিৎসক, নীতি নির্ধারক ও উন্নয়ন কর্মীরা করেন গুরুত্বপূর্ণ আলোচনা, দেন হাম মোকাবেলায় করণীয় নির্দেশনা ও পরামর্শ। স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যকর্মীদের সক্ষমতা বাড়ানো এবং রোগ শনাক্তকরণ, রিপোর্টিং ব্যবস্থার উন্নয়নে তাগিদ দেন আলোচকরা। সুপারিশ করেন স্কুল ও কমিউনিটি পর্যায়ে স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম বাড়ানোর। টিকার হার যেমন আমার মেইনটেইন করতে হবে, তার পাশাপাশি রেগুলার সার্ভেলেন্স প্রয়োজন হবে। কারো হাম হয়ে যাচ্ছে কিনা, হয়ে গেলে সেটা যাতে দ্রুত শনাক্ত করে চিকিৎসার মাধ্যমে সেটা কন্টেইন করে ফেলা যায় এবং অন্যদেরকে যাতে সেই রোগীর কাছ থেকে হাম যাতে না ছড়ায় সেই ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। একটা ডিপার্টমেন্টে মনে করেন একটা এক্সরে মেশিন আছে, তাহলে সেই এক্সরেটা যদি আমরা করতে যাই, আমরা চুজ করবো এমন একটা টাইম, যে টাইমের পরে অর্থাৎ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, শেষের দিকে যদি আমরা করি তারপরে আর কেস কম আসবে। টিকার বিরুদ্ধেও বাংলাদেশে আমাদের সাকলাইন ভাই বলেছে এক ধরনের ক্যাম্পেইন হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যমে দায়িত্ব জ্ঞান ব্যবহার করা হয়েছে। এর বিপরীতে আমাদেরকে প্রধান গণমাধ্যমগুলিকে টিকা দানের পক্ষে জনমত গড়ে তুলতে হবে। ওই সরকারে এক শ্রেণীর উপদেষ্টা নামধারী লবিস্ট ছিলেন, যারা অন্য কাজে ব্যস্ত ছিলেন। সত্যিকার অর্থে জনগণের যে আশা আকাঙ্ক্ষার অনেক কিছুই তারা করেননি। যে তথ্য জনগণের জানার অধিকার আছে, সেই তথ্যগুলোতে যেন গোপন রাখা হয়, সমন্বয় রাখা হয়। নীতি নির্ধারকরা আশ্বাস দেন সরকারের পক্ষ থেকে হাম নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেয়ার। বেসরকারি সংস্থা ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের সমন্বয় জোরদারের কথাও তুলে ধরা হয়। এই কমপ্লিকেশন আরো না বাড়ে এবং আমরা যাতে কোনো প্রাণ আর হারাতে না হয়, এবং এই ক্ষেত্রে আরো যে কাজটি করতে হবে যে এর পরবর্তী কেন আগে এই কিছু ভ্যাকসিন নিয়ে কমে গেছে বা কেন পাওয়া যায়নি ভ্যাকসিন, সেটাকে অ্যাড্রেস করে কারণটা দেখে সেটার ব্যাপারে ব্যবস্থা নেওয়া। এখানে আইসোলেশন করা খুবই গুরুত্বপূর্ণ এবং একটি রোগী শনাক্ত হলে যেন তাকে দ্রুত আইসোলেশনের ব্যবস্থা করা যায়, আইডেন্টিফাই করা যায় এবং ট্রিটমেন্টটি এনশিওর করা যায়। এবং অনেকেই বলেছেন যে তার এই ক্যাম্পেনিংটি যেন লং ক্যাম্পেনিং হয় এবং শুধু নামমাত্রই যেন ক্যাম্পেন না হয়। আমরা এখানে শুধুমাত্র হামকে নিয়ে আলোচনা করছি, কিন্তু এটা আলোচনা এসছে কিন্তু সে হামের টিকা শর্টেজ হয়েছে আজকে ঠিকই, একই সাথে অন্যান্য কন্টাজিয়াস ডিজিজ যেগুলো আছে সেগুলোর যে টিকাগুলো সেগুলোর শর্টেজও কিন্তু আছে এবং একই ধরনের পরিস্থিতির সম্মুখীন হয়তো নিয়ার ফিউচার আমাদেরকে হতে হইতে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা জোর দেন হাম প্রতিরোধে সময়মতো টিকা নিশ্চিতের। পরামর্শ দেন ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিশেষ ক্যাম্পেইন ও সচেতনতা বাড়ানোর। প্রত্যেকটা ডিস্ট্রিক্ট হাসপাতাল, থানা লেভেলে আলাদাভাবে এটার জন্য ব্যবস্থা করা উচিত বলে আমি মনে করি, কারণ না হলে এটা আরো স্প্রেড অনেক বেশি বেড়ে যাবে। 4 মাস 5 মাস বয়সী শিশুরা মিজলসে আক্রান্ত হচ্ছে, এটা কিন্তু একটু অস্বাভাবিক একটি ঘটনা। তার কারণ হচ্ছে যে এই বয়সের শিশুরা ম্যাটারনাল যে ইমিউনিটি থাকে, মায়ের যে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে তা সেখান থেকে মাতৃস্তন্যপানের মাধ্যমে সেই ইমিউনিটি তারা পেয়ে থাকে। তাহলে এখানে একটা লক্ষণীয় বিষয় যে আইদার মায়ের সেই ইমিউনিটি নেই অথবা এই ব্রেস্ট ফিডিং এর প্রবণতাটা হয়তো কমেছে। সম্মিলিত প্রচেষ্টা ছাড়া হামের মতো প্রতিরোধযোগ্য রোগ নির্মূল অসম্ভব বলে অভিমত বক্তাদের। আসমা আক্তার নূপুর, বাংলা ভিশন, ঢাকা।
দুর্গাপূজা উপলক্ষে ছুটি 3 দিন করা সহ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন দাবি পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের পর বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতারা এই তথ্য জানান। পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা বলেন, হিন্দু সম্প্রদায়ের দাবি ও সমস্যা নিয়ে প্রধানমন্ত্রীর সাথে আন্তরিক পরিবেশে আলোচনা হয়েছে। 5 আগস্ট পরবর্তী সময়ে হিন্দু সম্প্রদায়ের নামে করা মামলা প্রত্যাহার, জাতীয় জীবনের সকল পর্যায়ে প্রতিনিধিত্ব নিশ্চিত করা, ফেসবুকে মিথ্যা অভিযোগে লুটপাট, ধ্বংসযজ্ঞ ও হত্যাযজ্ঞের বিচার দাবি করা হয়েছে বৈঠকে। প্রধানমন্ত্রী তারেক রহমান পর্যায়ক্রমে এসব দাবি পূরণের আশ্বাস দেন। সন্তোষ শর্মা জানান, তাদের অনুরোধে তাৎক্ষণিকভাবে বিজন কান্তি সরকারকে তার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছেন প্রধানমন্ত্রী। আমাদের লোকজনের জাতীয় জীবনের সকল ক্ষেত্রে আনুপাতিক হারে প্রতিনিধিত্ব এনশিওর করা, তারপর ফেসবুকে নানান রকম মিথ্যা প্রচারণার অভিযোগে যে সমস্ত হত্যাকাণ্ড, যে সমস্ত লুটপাট এবং ধ্বংসযজ্ঞ হয়েছে সেগুলোর বিচার চেয়েছি আমরা। উনিও বলেছেন এগুলোর পর্যায়ক্রমে বিচার করা হবে। উনি প্রত্যেকটা বিষয়ে আমাদের ধৈর্য সহকারে শুনেছেন এবং প্রত্যেকটা বিষয় উনি অ্যাড্রেস করেছেন। ভূমিকম্প পরবর্তী দুর্যোগ মোকাবেলায় ঢাকা এবং এর আশপাশে 1,45,000 স্বেচ্ছাসেবক তালিকা তৈরি করেছে সরকার। শিগগিরই তাদের প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হবে। সকাল 9:25 সচিবালয়ে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর ব্যস্ত সময় পার করেন তিনি। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভূমিকম্পের ঝুঁকি ও ব্যবস্থাপনা নিয়ে বৈঠক করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব তুলু। বৈঠক শেষে সাংবাদিকদের মন্ত্রী জানান, পাঠ্যপুস্তকে ভূমিকম্প মোকাবেলার বিষয়টি উল্লেখ থাকলেও বাস্তব প্রশিক্ষণ অন্তর্ভুক্ত ছিল না। এজন্য প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের বাধ্যতামূলক ড্রিলিং করানোর বিষয়টি নির্দেশনা দিয়েছেন। মন্ত্রী জানান, স্কুল শিক্ষার্থীদের ভূমিকম্প বিষয়ে বাস্তব প্রশিক্ষণ দিতে 445টি মাঠের তালিকা দিয়েছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেয়া মৃত্যুদণ্ডের রায় বাতিল চেয়ে যুক্তরাজ্য ভিত্তিক আইনি সংস্থা কিংসলি ন্যাপলির কোনো চিঠি প্রসিকিউশন বা ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয় পায়নি বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। শেখ হাসিনার পক্ষে ট্রাইব্যুনালে চিঠি পাঠানো হয়েছে বলে সংবাদ প্রকাশিত হয়েছে। এমন প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, তারা কোনো চিঠি পাননি। এমনকি এই মুহূর্তে শেখ হাসিনার পক্ষে এ ধরনের চিঠি দেওয়ার কোনো আইনগত এখতিয়ার কারণ নেই। চিঠির সত্যতা পাওয়া গেলে আদালত অবমাননার অভিযোগে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। নেপোলির ওই চিঠিতে শেখ হাসিনার অনুপস্থিতিতে বিচার ও মৃত্যুদণ্ডকে আন্তর্জাতিক আইন বিরোধী ও অন্যায্য দাবি করে 14 দিনের মধ্যে জবাব চাওয়া হয়েছে। আমিনুল ইসলাম আরও বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির পক্ষে লন্ডন থেকে ল ফার্ম দিয়ে ট্রাইব্যুনালে চিঠি পাঠানোর আইনের কোনো সুযোগ নেই। ট্রাইব্যুনালকে বিতর্কিত করতে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই চিঠি পাঠানো হতে পারে। এদিকে জুলাই আগস্ট হত্যা মামলার পুনঃ তদন্ত চেয়ে জাসদ সভাপতি হাসান হক ইনুর করা আবেদন খারিজ করে দিয়েছে ট্রাইব্যুনাল। পরে এই মামলায় যুক্তিতর্ক উপস্থাপন করেছে আসামি পক্ষ। শেখ হাসিনা হ্যাজ বিন কনভিক্টেড এবং তিনি অ্যাবসেন্সিয়াল ট্রায়াল হয়েছে, তিনি এখন পর্যন্ত পলাতক আছেন। তো তিনি বা তার পক্ষে কেউ যদি কোনো কথা বলতে হয়, প্রথম শর্ত হচ্ছে তাকে সারেন্ডার করতে হবে, অথবা তিনি গ্রেফতার হতে হবে, অথবা তাকে সারেন্ডার করতে হবে। তো তিনি একজন ফিউজিটিভের পক্ষে তিনি নিজে অথবা তার পক্ষে অন্য কেউ কোনো ধরনের কোনো ডিফেন্ড করার কোনো আইনগত সুযোগ নেই। এইগুলো করে এই ট্রাইব্যুনালের কোনো কার্যক্রম বিতর্কিতও করা যাবে না, কোনো কার্যক্রম বন্ধও করা যাবে না। অফিশিয়ালি এরকম কোনো চিঠি। গণভোটের গণরায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন এবং স্থানীয় সরকার নির্বাচন সহ বিভিন্ন দাবিতে আগামী শনিবার বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিল করবে জামায়াতের নেতৃত্বাধীন 11 দলীয় জোট। বৃহস্পতিবার গুলশানে 11 দলের জরুরি বৈঠক শেষে কথা জানান 11 দলীয় জোটের মুখপাত্র জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। বিরোধী দল ওয়াকআউট করার পরে পরবর্তী সময়ে মুলতবি প্রস্তাব গৃহীত হয় এবং সেখানে আলোচনা হয়। আলোচনার মধ্যে সরকারি দলের টোটাল ভূমিকা ছিল গণভোটের বিরুদ্ধে অবস্থান, যেটা জাতির জন্য খুবই দুঃখজনক ঘটনা। এবং জুলাইয়ের বিপ্লব সংস্কার যেই প্রতিশ্রুতির ভিত্তিতে এই অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন হয়েছে, সেটাকে অস্বীকার করা হয়েছে, জাতিকে অপমান করা হয়েছে, পক্ষান্তরে জাতির সাথে প্রতারণাও করা হয়েছে।
একটি গোষ্ঠী সংসদ সহ বিভিন্ন জায়গায় নিজেদের মত চাপিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। দুপুরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় কথা বলেন উপদেষ্টা। রিজভী বলেন, এত রক্তের মধ্য দিয়ে পাওয়া গণতান্ত্রিক পদ্ধতি যাতে কিছুতেই বিনষ্ট না হয় সেদিকে নজর দিতে হবে। গণতন্ত্র যাতে শক্ত ভিত্তির উপর দাঁড়াতে পারে সে লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে বলেও জানান। বলেন, নিজেদের মধ্যে ঐক্য থাকলে কোনো আধিপত্যবাদী শক্তি আমাদের গ্রাস করতে পারবে না। সুশাসন প্রতিষ্ঠা না হলে বিদেশি শক্তির হস্তক্ষেপের সম্ভাবনা থাকে বলেও সতর্ক করেন রুহুল কবির রিজভী। আমারটাই ঠিক, আপনারটা ঠিক না, এই বলে আপনি আমাদের রাস্তাটা, গণতন্ত্রের চর্চার এবং অনুশীলনের রাস্তাটা যেন বন্ধ না হয়। আমি যেটা করতে চাই, আমি যেটা বলতে চাই, এটাই করতে হবে। এটাও কিন্তু গণতান্ত্রিক কোনো চিন্তা চেতনা না, এটাও কিন্তু আপনার মানুষের স্বাধীনতার উপর আক্রমণ, এটাও কিন্তু স্বাধীনতা বিরোধী একটি কাজ। জ্বালানি তেল সংকটে উত্তরাঞ্চলের 150 ফিলিং স্টেশন, মোটরসাইকেল সহ বিভিন্ন ধরনের যানবাহনের লম্বা লাইন লেগেই আছে পাম্পগুলোতে। তেল ডিপোতে পর্যাপ্ত তেলের মজুদ থাকলেও এক শ্রেণীর অসাধু ভোক্তার কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে, অভিযোগ পাম্প মালিকদের। আর রেশনিং পদ্ধতিতে তেল সরবরাহ করায় অনেক পাম্প বন্ধ রয়েছে। রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট, ক্যামেরায় শাহনামাজ জনি। গাড়ির বৈধ কাগজ নিয়ে এসে তেল নিয়ে যাবেন। মাইকিং করে শৃঙ্খলা রক্ষার চেষ্টা ফিলিং স্টেশনগুলোর, নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনী। দেশের উত্তরাঞ্চলে জ্বালানি তেলের সংকট ভোগান্তিতে ফেলেছে সাধারণ মানুষকে। ডিপোতে পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও এক শ্রেণীর ভোক্তার অতিরিক্ত মজুদ ও অসাধু তৎপরতায় বাজারে অস্থিরতা। মুঠোফোনে জানালেন এক ডিপো কর্মকর্তা। ডিপোতে তো আমাদের কোনো সমস্যা দেখি না। দেখি না বলতে, তেল তো আমাদের মোটামুটি যেটা মজুদ থাকা দরকার বরঞ্চ তার থেকে অনেক বেশি মজুদ আছে। তো তেলটা কোথায় যাচ্ছে, পাবলিক নিয়ে যায় কি করতেছে, এটা আসলে একটা খুব রহস্যজনক ব্যাপার। ডিজেলের তো সে পর্যাপ্ত মজুদ, এটা এত মজুদ এই ডিপোর ইতিহাসে কখনো হয়নি। মোটরসাইকেল চালকরা দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও কাঙ্ক্ষিত তেল পাচ্ছেন না। পাম্প মালিকরা জানান, যেখানে প্রতিদিন 1000 লিটার পেট্রোল ও অকটেন বিক্রি হতো, সেখানে এখন 4000 লিটার দিয়েও চাহিদা পূরণ হচ্ছে না। আমরা এর আগে পেট্রোল সারাদিনে বিক্রি করছি 900 লিটার, এখন প্রতিদিন তেল বিক্রি হচ্ছে, আমাদেরকে তেল দিচ্ছে 4000 লিটার, 4000 লিটারেই বিক্রি হয়ে যাচ্ছে। আসলে আমার কাছে যেটা মনে হয়, এটা অনেকটা আমরা কৃত্রিম সংকটও তৈরি করতেছি। সরকার বারবারই বলতেছে যে তেলের কোনো নেই, সংকট নেই, সেখানে তেল মালিকরা অহেতুক এইভাবে বাড়া তেল করতেছে। পেট্রোল মালিকরা এটা আসলে আমাদের জন্য আসলে খুব ক্ষতি করে। তেল কিনে ট্যাঙ্কি থেকে তেল ঢেলে রেখে আবার তেল কিনতেছে, আর আমরা কেউ তেল পাচ্ছি না। যার 100 টাকার তেল তাও 500 টাকা 1000 টাকার তেল নিচ্ছে। তা আমার মনে হয় ড্রাইভিং লাইসেন্স, হেলমেট, গাড়ির কাগজপাতি দেখলে সিস্টেমলি অটোই ঠিক হয়ে যাবে। এখানে তো আপনার সরকার বলছে তেলের কোনো সংকট নাই, কিন্তু এখানে যখন আমরা পাম্পের সিরিয়ালে দাঁড়ায় তেল নিচ্ছি, তখন দেখতেছি যে আপনার 150, 200, 300 টাকার বেশি তেল পাচ্ছি না। প্রশাসনের নির্দেশনা থাকলেও তা বাস্তবায়নে ঘাটতি রয়েছে। এ নিয়ে কথা বলতে অনীহা জেলা প্রশাসকের। সংকট নিরসনে সব পাম্পে সমন্বিতভাবে তেল বিক্রির দাবি ভুক্তভোগীদের। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রংপুর। টানা 14 ঘন্টা পর সিলেট বিভাগে ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করেছেন পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশন মালিকরা। এর আগে বুধবার মধ্যরাত থেকে পুরো বিভাগের সব ধরনের জ্বালানি তেল ও গ্যাস বিক্রি বন্ধ ছিল। দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে জরুরি বৈঠকে বসে প্রশাসন ও মালিকপক্ষ। সেখানে হয়রানি বন্ধের আশ্বাসে ধর্মঘট তুলে নেয়ার ঘোষণা দেন নেতারা। পাম্পগুলোতে আবারও তেল ও গ্যাস বিক্রি শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে জনজীবনে। বৈঠকে পেট্রোল পাম্প মালিকদের পাশাপাশি উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারওয়ার আলম, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এর আগে বুধবার রাত 12টা থেকে হঠাৎ করে বন্ধ হয়ে যায় পুরো বিভাগের জ্বালানি সরবরাহ ব্যবস্থা। পেট্রোল পাম্প মালিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রশাসনের পক্ষ থেকে জরিমানার আড়ালে চাঁদাবাজির শিকার হচ্ছেন তারা। আমাদের সব দাবি দেওয়া শুনছে এবং উনি আশ্বাসের পরিবর্তে আসে, উনি ডাইরেক্ট বলছে এটা হবে না ইনশাল্লাহ। এই পরিস্থিতি প্রশাসন এবং পুলিশ প্রশাসন
সবাই পরামর্শ আলাপায়ের পরিপ্রেক্ষিতে আমরা ধর্মঘট প্রত্যাহার করছি। গণভোটের প্রস্তাবক বিএনপি এখন তারাই এলোমেলো কথা বলছেন বলে মন্তব্য করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনির। বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ইসলামী ছাত্র শিবিরের এক সেমিনারে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর কথা যখন উল্টাপাল্টা হয় তখন জাতির ভাগে খারাপ ছাড়া আর কিছু থাকে না। সেমিনারে অংশ নিয়ে এবি পার্টি সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ৭১ সহ বাংলাদেশের প্রতিটি মুক্তির লড়াই জুলাই সনদে অন্তর্ভুক্ত আছে। বিএনপির অস্তিত্ব থাকবে কিনা তাও জুলাই সনদের উপর নির্ভর করছে বলেও মন্তব্য করেন তিনি। যেই সংবিধানটা মানে ইন এ ভেরি এসেন্স গাঠনিক প্রসেসের ভিতরে একটা ইনলেজিটিমেট ডকুমেন্ট, সেইটাকে আপনি আমাদের আজকে 56 বছর পরেও থার্ড জেনারেশনের উপরে চাপিয়ে দিচ্ছেন দ্য অনলি বেসিস টু লেজিটিমাইজ এনি আপরাইজিং পোস্টহুমাসলি। এই গণভোটের প্রস্তাবকারী হলো বিএনপি। গণভোটের লাইনে যাই, মানুষকে জিজ্ঞাসা করি, কারণ রাজনৈতিক দলের কিছু লোক মিলে এখানে আমরা প্রস্তাব করেছি, মানুষকে তো জিজ্ঞাসা করি নাই। তখন অন্যরা বললে একটা কথা তো ঠিক, মানুষকে তো জিজ্ঞাসা করা হয়নি, তো মানুষকে জিজ্ঞাসা করা কি হবে, কিভাবে? গণভোট গণভোট গণভোট, যে কথা বললেন সে ভিতরে সকলেই একমত হয়ে গেল গণভোট গণভোট গণভোট। প্রস্তাবকারী লোক মানুষ, প্রস্তাবকারী দল এখন বলছেন গণভোটের আদেশ মানতে তারা বাধ্য নয়। এবি পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু অভিযোগ করেছেন, জুলাই সনদ বাস্তবায়নে বিএনপির কথা ও কাজে মিল নেই। জুলাই সনদ বাস্তবায়ন না হলে জুলাই অভ্যুত্থান ব্যর্থ হবে। রাজধানীর পল্টনে বিক্ষোভ সমাবেশে কথা বলেন তিনি। মুজিবুর রহমান মঞ্জু বলেন, জুলাই সনদ বাস্তবায়ন হলে জুলাই অভ্যুত্থান কিছুটা হলেও সার্থক হবে, অন্যথায় জুলাই অভ্যুত্থান পুরোটাই ব্যর্থ হয়ে যাবে। সরকারি দল গণভোট ও জুলাই সনদ নিয়ে যে ধরনের টালবাহানা ও সাংবিধানিক বিতর্ক তৈরি করেছেন তা খুবই হতাশাজনক বলেও উল্লেখ করেন তিনি। ছাত্র জনতার বিপ্লবের অর্জন জুলাই সনদ নিয়ে টালবাহানা ও গণভোট অধ্যাদেশ বাতিলের অপচেষ্টার প্রতিবাদে দলের পক্ষ থেকে বিকেলে পল্টনের বিজয় ৭১ চত্বরে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ঢাকার আসনটি রেখে ছেড়ে দেয়া বগুড়া ৬ সদর আসনে উপনির্বাচন আগামী ৯ এপ্রিল। আসনটিতে চলছে বিএনপি ও জামায়াতের প্রচারণা। গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা যোগ্যতার পাশাপাশি এলাকার উন্নয়নে কাজে আসবেন এমন প্রার্থীকে ভাবছেন ভোটাররা। বগুড়া প্রতিনিধি আব্দুর রহিম বগরার তথ্য ও ছবিতে বিস্তারিত। দেশের সবচেয়ে বড় আয়তনের একটি পৌরসভা, একটি উপজেলা ও ১১টি ইউনিয়ন নিয়ে বগুড়া ৬ সদর সংসদীয় আসন। ১২ ফেব্রুয়ারি নির্বাচনে আসনটিতে বিএনপি প্রার্থী দলের চেয়ারম্যান তারেক রহমান জামায়াত প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলকে পরাজিত করে ২,১৮,০০০ ভোটে জয়ী হন। পরে ঢাকা ১৭ আসন রেখে এই আসনটি ছেড়ে দেন তিনি। আসন্ন উপনির্বাচনে আসনটিতে বিএনপি থেকে প্রার্থী হয়েছেন দলের জেলা কমিটির সভাপতি, বগুড়া পৌরসভার সাবেক চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল করিম বাদশা। জামায়াত থেকে আবারও প্রার্থী হয়েছেন আবিদুর রহমান সোহেল, আর বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি থেকে আলামিন। প্রচারণা ও গণসংযোগে কেউই পিছিয়ে নেই তারা। বগুড়া জনগণ 12 ফেব্রুয়ারিতে যেভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিপুল ভোটে নির্বাচিত করেছিলেন, তারই প্রতিনিধি হিসেবে বগুড়া জনগণ আগামী 9 তারিখ আবারও ধানের শীষে বিপুল পরিমাণ ভোটে নির্বাচিত করবে এবং বগুড়ার মানুষ যে 16 বছর বঞ্চিত ছিল, অবহেলিত ছিল, বগুড়ার মানুষের যে বিভিন্ন সমস্যা ছিল সেগুলো সমাধান করবে। ইনশাআল্লাহ আমরা সবাই মিলে কাজ করব। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বগুড়া একটি আধুনিক জেলা বগুড়া হবে, বগুড়া একটি সিটি কর্পোরেশন হবে, বগুড়া একটি উন্নত জেলা হবে ইনশাআল্লাহ, এটা আমরা বিশ্বাস করছি। এবারের নির্বাচনে আমি মনে করি জনাব তারেক রহমান সাহেব নাই। আমি ছাত্র জীবন থেকেই বগুড়াবাসীর সাথে আছি, এখানেই আমার জন্ম, এখানেই বেড়ে ওঠা, এখানেই নারী প্রথা, এখানেই ছাত্র আন্দোলন, এখানেই স্বৈরাচার বিরোধী আন্দোলন, প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনের সামনের কাতারে ছিলাম। জনগণ আমাকে চেনেন। আমি বিশ্বাস করি এবারের নির্বাচনে জনগণ আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবেন। 4,54,000 ভোটারের বগুড়া সদর এলাকা বিগত 15 বছরে উন্নয়ন বঞ্চিত বলে অভিযোগ ভোটারদের। তাই কাকে দিয়ে কাঙ্ক্ষিত উন্নয়ন আসবে, চলছে সেই হিসাব নিকাশ। দলের প্রতি তার ত্যাগ আছে। উনি আপামর জনসাধারণকে যেরকম চেনে,
বগুড়ার অলিগলি উনি চেনে। ওনার হাত ধরে আমরা বিশ্বাস করি আধুনিক বগুড়া ইনশাল্লাহ আমরা পাবো। ইনশাল্লাহ আমরা বাড়ি বাড়ি যেটা পাচ্ছি সেটা হচ্ছে বিপুল ভোটে আবারও বগুড়ার জনগণ রেজাল্ট করে বাদশাকে ধানের শীষকে বিপুল ভোটে বিজয়ী করবে বলে আমরা আশা রাখি। এবং আমাদের যে 17 বছরে যে আমরা বঞ্চিত হয়েছি বগুড়াবাসী, আমরাও সেই চাওয়া পাওয়া আমাদের আছে। আমাদের এই উন্নয়নগুলো আমরা পিছনে পড়ে গেছি, আমাদের সেই উন্নয়নগুলো উনি আমাদের পরিপূর্ণ করবে। বগুড়া সদর আসনে বেগম খালেদা জিয়া ছাড়াও বিভিন্ন সময় জিতেছেন ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও গোলাম মোহাম্মদ সিরাজ। সেই বিবেচনায় বগুড়া 6কে দেখা হয় ভিভিআইপি আসন হিসেবে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। পথচারীদের চলাচল নির্বিঘ্ন করা সহ সড়কে যানজট এড়াতে রাস্তার ফুটপাতে অবৈধ দোকানপাট স্থাপনায় আজও উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। বৃহস্পতিবার সকাল 10টা থেকে সড়কের দুই পাশে উচ্ছেদ অভিযানটি শুরু হয়। অভিযানে ফুটপাত, রাস্তা দখল করে থাকা ছোট ছোট দোকান উচ্ছেদ করা হয়। পরে পুলিশের ভ্যানে করে মালামাল নিয়ে যাওয়া হয়। এছাড়া সড়কের পাশে অবৈধভাবে পার্কিং করে রাখা বেশ কয়েকটি প্রাইভেট কার ও মোটরসাইকেলের বিরুদ্ধেও মামলা দেওয়া হয়। দোকানের সামনের ফুটপাতে বিভিন্ন জিনিসপত্র রাখায় কয়েকজন দোকানিকে জরিমানা করা হয়। আজকের উচ্ছেদ অভিযান ফুলবাড়িয়া, বক্সিবাজার, চানখারপুল ও নারিন্দায় পরিচালনা করা হয়। গেল 23 মার্চ থেকে গণবিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। গণবিজ্ঞপ্তি পেয়ে অনেকে ফুটপাত থেকে সরে গেছেন। এরপরও যারা রয়ে গেছেন তাদের সতর্ক করা হয়েছে। এবারে আরো কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামে একটি ট্যাঙ্কার জাহাজ থেকে অবৈধভাবে মজুত করা 37,000 লিটার ডিজেল জব্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম। বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডের যৌথ অভিযানে এসব ডিজেল জব্দ করা হয়। হামের প্রাদুর্ভাব নির্মূলে টিকাদান কর্মসূচির সফল বাস্তবায়নে করণীয় নির্ধারণ বিষয়ক আলোচনা সভা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এতে বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার ডক্টর আনম বজলুর রশিদ। এ সময় তিনি হাম প্রতিরোধে জরুরি কমিটি গঠনের নির্দেশ দেয়া সহ প্রয়োজনীয় ডাক্তার ও নার্স দেওয়ার ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দেন। জেলা প্রশাসক আবু সালেহ মোহাম্মদ মুসা জঙ্গির সভাপতিত্বে বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় পরিচালক স্বাস্থ্য ডাক্তার মোহাম্মদ হাবিবুর রহমান, জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ হারুনুর রশিদ, জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির আওতাধীন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে 1 এপ্রিল থেকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব খোলা বিষয়ক ক্যাম্পেইন শুরু হয়েছে। ব্যাংকের কর্পোরেট শাখায় এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন প্রধান অতিথি সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, চলতি দায়িত্ব ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ শওকাতুল আলম। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের প্রশাসক ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ বদিউজ্জামান দিদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গ্লোবাল ইসলামী ব্যাংকের প্রশাসক ও বাংলাদেশ ব্যাংকের পরিচালক মোহাম্মদ মকসুদুজ্জামান। দেশের অন্যতম শীর্ষ মোবাইল আর্থিক সেবা নগদ চলতি বছরের প্রথম প্রান্তিকে জানুয়ারি-মার্চ সর্বোচ্চ লেনদেনের নতুন রেকর্ড গড়েছে। শেষ হওয়া এই প্রান্তিকে প্রতিষ্ঠানটি 1,11,355 কোটি 32 লাখ টাকার বেশি লেনদেন করেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় 20.97% বেশি। লেনদেনের এই নতুন রেকর্ড গড়তে গিয়ে জানুয়ারি-মার্চ প্রান্তিকে বেশ কিছু নতুন মাইল ফলকও অর্জন করেছে নগদ। নগদ প্রশাসক মোহাম্মদ মোতাসিম বিল্লাহ জানান, সর্বশেষ প্রান্তিকে নগদে যে কোনো সময়ের তুলনায় ব্যাংক অ্যাড মানি, পেমেন্ট এবং রেমিটেন্সেও নতুন মাইল ফলকও অর্জন করেছে। দেশে বিদ্যমান মোবাইল আর্থিক সেবাগুলোর মধ্যে নগদ এখনও সবচেয়ে কম টাকায় ক্যাশ আউট করার সুযোগ দিচ্ছে। ফলে নিম্ন, মধ্যবিত্ত এবং গরিব মানুষের কাছে নগদই সবচেয়ে বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ব্যাপক হামলা চালিয়ে ইরানকে প্রস্তর যুগে নিয়ে যাবার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাতির উদ্দেশ্যে ভাষণে নির্দ্বিধায় বলেছেন, যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ প্রজন্মের জন্য যুদ্ধ একটি সফল বিনিয়োগ। এদিকে মার্কিন সেনারা স্থল অভিযানের জন্য ইরানে নামলে জীবিত ফিরতে পারবে না বলে পাল্টা হুমকি দিয়েছেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি। তাহলে কি শিগগিরই কূটনৈতিক সমঝোতায় যুদ্ধ বন্ধের প্রত্যাশা দুরাশার পথে ধরছে, নাকি? বিস্তারিত মেহরাব হোসেন খানের ডেস্ক রিপোর্টে। সার্বভৌমত্ব রক্ষায় শত্রুর রক্তচক্ষুর মোক্ষম জবাব দেওয়ার সামর্থ্য এখনো ফুরায়নি। একের পর এক মিসাইল ছুঁড়ে যেন সেই বার্তাই দিল ইরান। তেহরানের সামরিক সক্ষমতা প্রায় নিঃশেষ করে দেওয়া হয়েছে, এমন দাবিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণ শেষ হতেই সুযোগ হাতছাড়া করেনি ইরান। এসব মিসাইলের লক্ষ্য ছিল
ইরানের চরম শত্রু আর ট্রাম্পের পরম মিত্র ইসরায়েল। এতে সাইরেন বেজে উঠলে আতঙ্ক। ইরান যুদ্ধ নিয়ে দেশের ভেতরে প্রশ্নের মুখে পড়ায় বুধবার রাতে হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেখানে তিনি দাবি করেন ইরানের ক্ষেপণাস্ত্র আর ড্রোন হামলার সক্ষমতা নাটকীয়ভাবে কমে গেছে। ধ্বংস হয়েছে ইরানের নৌবাহিনী, বিমান বাহিনী, নিহত হয়েছেন বেশিরভাগ নেতা। এতে ইরান অভিযানের সামরিক লক্ষ্য খুব শিগগিরই পূরণের পথে। ট্রাম্প আশ্বস্ত করে বলেন যুদ্ধ শেষে হরমুজ প্রণালী স্বাভাবিকভাবেই খুলবে। 19 মিনিটের বক্তব্যে তিনি দাবি করেন যুক্তরাষ্ট্রের শিশু আর ভবিষ্যৎ প্রজন্মের জন্য যুদ্ধ একটি সফল বিনিয়োগ, যার মাধ্যমে যুক্তরাষ্ট্র আগের যে কোনো সময়ের চেয়ে বেশি নিরাপদ, শক্তিশালী, উন্নত হবে। বিশ্ব নেতাদের কূটনীতির মারপ্যাচের মধ্যেই দিনকে দিন ইরানে হামলার তীব্রতা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল। রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে 760টির বেশি শিক্ষা প্রতিষ্ঠান আর 21,059টি বাণিজ্যিক প্রতিষ্ঠান সহ 1,13,000 বেসামরিক অবস্থানে হামলা হয়েছে। এর মধ্যে শুধু তেহরানেই 33,000 বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন শহরের মেয়রের দপ্তর। আর স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে হামলা হয়েছে রাজধানীর কেন্দ্রস্থলে শতাব্দী প্রাচীন মেডিকেল গবেষণা সেন্টার পাস্তর ইনস্টিটিউট অব ইরানে। পরিস্থিতি যখন এমন, তখন আত্মায় কাঁপন ধরানো হুমকি দিয়েছেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি। মার্কিন বাহিনী ইরানের মাটিতে নামলে একজনকেও জীবিত না ছাড়ার নির্দেশ দিয়েছেন তিনি। ইসরায়েল ছাড়াও মধ্যপ্রাচ্যে মার্কিন অবস্থান লক্ষ্য করে মিসাইল আর ড্রোন ছুড়ে পাল্টা হামলা জারি রেখেছে তেহরান। এতে ইসরায়েলে আহত হয়েছেন বেশ কয়েকজন। রাজধানী তেল আবিবের বেনি ব্রাকে পানির পাইপ ফেটে আশেপাশের এলাকা তলিয়ে যায়। সৌদি আরবের পূর্বাঞ্চলে ইরানের একাধিক ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন ভূপাতিত করার দাবি করেছে সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এদিকে লেবাননে বিমান হামলা আর সীমান্তবর্তী অঞ্চলে স্থল অভিযান আর ভূখণ্ড দখলের অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েল। পাল্টা হামলায় লেবাননের রামিয়া, কাউজা, মিতুলা সহ একাধিক শহরে দখলদার ইসরায়েলি সেনা অবস্থানে হামলার দাবি করেছে সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। শনিবার বিসিবির মিটিং, সেখানে একটি গুরুত্বপূর্ণ এজেন্ডা প্রিমিয়ার ক্রিকেট লিগ। বাংলাদেশ ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কোয়াবের পক্ষ থেকে প্রিমিয়ার লিগ দ্রুত শুরু করার জন্য বিসিবিকে চিঠি দেওয়া হয়েছে। এপ্রিল মাস শুরু হয়েছে, ঘরোয়া ক্রিকেট মৌসুম শেষের পথে, কিন্তু এখনও ক্রিকেটারদের রুটি রুজির প্রধান লিগ প্রিমিয়ার ক্রিকেট লিগ শুরুর কোনো উদ্যোগ নেই বিসিবির। এতে দেশের শীর্ষ পর্যায়ের ক্রিকেটাররা ছাড়া এই খেলার সাথে জড়িত অন্য ক্রিকেটার, কোচিং স্টাফরা আর্থিক সংকটে পড়েছে। দেশের ক্লাব ক্রিকেটের প্রধান লিগ প্রিমিয়ার লিগ আয়োজনের প্রধান অন্তরায় বিসিবির নির্বাচন। এই নির্বাচনে দেশের প্রধান ক্লাবগুলোর জোটকে উপেক্ষা করে একতরফা নির্বাচন করে বিসিবির সভাপতি হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ঘরোয়া ক্রিকেট বয়কট করার ঘোষণা দিয়েছে ঢাকার অধিকাংশ ক্লাব কর্মকর্তারা। আর এরপরই ঢাকা প্রিমিয়ার লিগ মাঠে গড়ানো নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। আবাহনী, মোহামেডান সহ বড় ক্লাবগুলোর জোটের লিগ বর্জনের ঘোষণায় অনিশ্চিত প্রিমিয়ার লিগ। কোয়াবের নতুন সভাপতি মোহাম্মদ মিঠুন ও তার কমিটি সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন যেন লিগ মাঠে গড়ায়। শুধু প্রিমিয়ার লিগই নয়, অন্যান্য লিগ আয়োজনের ও চেষ্টা করছে কোয়াব। এখনও বিসিবির শনিবার বোর্ড মিটিংয়ের দিকে চোখ দেশের ক্রিকেটার। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করলেন আরও একজন পরিচালক। আজ সভাপতি আমিনুল ইসলাম বরাবর পদত্যাগপত্র দিয়েছে ইয়াসির মোহাম্মদ ফয়সাল। জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসির মনোনয়নে বিসিবির পরিচালক হয়েছিলেন ইয়াসির মোহাম্মদ ফয়সাল। ক্রিকেট বোর্ডের লজিস্টিক্স অ্যান্ড প্রোটোকল কমিটির চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। এ নিয়ে বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদের 3 জন পদত্যাগ করলেন। এর আগে ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত হওয়া ইশতিয়াক সাদেক ও আমজাদ হোসেন ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে দাঁড়িয়েছিলেন। পদত্যাগপত্রে একই কারণের কথা উল্লেখ করেছেন ইয়াসিরও। গঠনতন্ত্র অনুযায়ী বিসিবির 25 সদস্যের পরিচালনা পর্ষদে এনএসসি মনোনীত 2 জন পরিচালক থাকেন। গত অক্টোবরের সর্বশেষ নির্বাচনের পর ইয়াসির ও রুবাব আব্দুল্লাহকে মনোনয়ন দেওয়া হয়েছিল। গত বছরের অক্টোবরে বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচনে অস্বচ্ছতা ও অনিয়মের অভিযোগে গত 11 মার্চ 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। 15 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে তাদের। এর মধ্যেই সরে দাঁড়ালেন জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনীত পরিচালক ইয়াসির। আমরা সংবাদ শেষ করব, তার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানিয়ে দেব আরবার।
নির্ধারিত সময়ে উত্থাপন না হওয়ায় বাতিলের পথে গণভোট, গুম প্রতিরোধ এবং দুদক অধ্যাদেশ 133টির মধ্যে 98টি হুবহু বিল আকারে উত্থাপনের সুপারিশ। বেড়েছে এলপিজির দাম, কমছে না তেলের ভোগান্তি। সরকারের বিরুদ্ধে সমস্যা এড়িয়ে যাওয়ার অভিযোগ, আতঙ্কে বেশি কেনার প্রবণতাকে দোষলেন মন্ত্রী। বাড়ছে হামের প্রকোপ, পরিস্থিতি হঠাৎ বজ্রপাতের মতো, বললেন স্বাস্থ্যমন্ত্রী। টিকা কর্মসূচি জোরদারের পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞ সহ বিশিষ্টজনদের। হিন্দু সম্প্রদায়ের দাবিতে প্রধানমন্ত্রীর আন্তরিকতা, দুর্গাপূজায় 3 দিনের ছুটির আশ্বাস, ভূমিকম্প পরবর্তী দুর্যোগ মোকাবেলায় 1.5 লাখ স্বেচ্ছাসেবক তৈরির সিদ্ধান্ত। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি। শুভরাত্রি।